আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শুরু হয়ে গেল প্রার্থী ঘোষণা। 15ই মার্চ রবিবার ঘোষিত হয়েছে ভোটের নির্ঘণ্ট। তারপর 16ই মার্চ থেকেই শুরু হয়ে গেল প্রার্থী ঘোষণা। রাজ্যের শাসক দলের আগে প্রার্থী ঘোষণা করলো বিরোধীরা। রাজ্যের শাসক দলের আগে প্রার্থী ঘোষণা করলো বামেরা, প্রার্থী ঘোষণা করলো বিজেপির। এবং শাসক দলের আগে প্রার্থী ঘোষণা কতটা প্রাসঙ্গিক সেটা কিন্তু একটা বিষয় বলা যেতেই পারে। বামেদের পক্ষ থেকে 192টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে প্রথম দফায় 144টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি রয়েছে এখনো অনেক আসন, এবং সেই আসনের প্রার্থী কারা হবে সে বিষয়ে তো নজর থাকবে। কিন্তু এই যে প্রার্থী ঘোষণা হলো বিজেপির তরফ থেকে প্রথম দফায় 144টি আসনের প্রার্থী ঘোষণা হলো, সেই 144টি আসনে কি কি ফ্যাক্টর রয়েছে, কি কি রয়েছে সেই সমস্ত আসনে আমরা কথা বলবো। সেই নিয়ে আমার সঙ্গে আছে আমার সহকর্মী সুচারু মিত্র। আমার সহকর্মী সুচারু মিত্র রয়েছে। সুচারুর সঙ্গে এ নিয়ে আলোচনা করব যে এই যে বিজেপির 144টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেই প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য, সুচারু, সবচেয়ে উল্লেখযোগ্য যেটা পয়েন্ট হচ্ছে শুভেন্দু অধিকারী, এবং যেটা দেখা যাচ্ছে যে দুটি আসনে শুভেন্দু অধিকারী এবার লড়াই করছে, এক নন্দীগ্রাম এবং আরও একটি হচ্ছে ভবানীপুর। আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে কি ঘটেছিল, রাজ্যের মানুষ দেখেছিল সেই বিষয়টা। এবং এবার দুটো আসন, অর্থাৎ ভবানীপুর যে আসনটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং নন্দীগ্রাম যেটা গতবার দাঁড়িয়েছেন সেখানেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন। তা মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনোভাবে ঘিরে ফেলতে চাইছেন বিজেপি? এই কি তাদের পরিকল্পনা? দেখো, একদম তাই। এবং শুভেন্দু অধিকারী প্রথম থেকেই এই চ্যালেঞ্জটা ওপেন করে দিয়েছিলেন, এবং তিনি যেমনভাবে বলেছিলেন যে নন্দীগ্রাম তার কাছে সেন্টিমেন্টের জায়গা। কারণ নন্দীগ্রামে তিনি যদি এবার না দাঁড়ান, নন্দীগ্রামের নির্বাচনে তিনি যদি এবার না প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে নন্দীগ্রামবাসীকে তিনি হতাশায় ফেলবেন। কারণ এই মানুষগুলোই তাকে গতবারে 2021-এর বিধানসভা নির্বাচনে জিতিয়েছিল। তাই তিনি বলেছিলেন নন্দীগ্রামে তো আমি লড়বই, এছাড়াও দল যে কেন্দ্রে চায়, কথার মধ্যে তিনি বোঝাতে চেয়েছিলেন। এবং আমরা দেখেছি ভবানীপুরে গিয়ে গৃহ সম্পর্ক অভিযান করেছেন। ভবানীপুরে গত 3 মাসে প্রায় 18খানা মিছিল করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং ভবানীপুর কানেক্টারে বিভিন্ন যে নির্বাণ মঠ বা বিভিন্ন যে ধর্মীয় সংস্থা রয়েছে সেখানেও গেছেন। অর্থাৎ ভবানীপুর যে ভারতীয় জনতা পার্টির টার্গেট ছিল সেটা খুব পরিষ্কার। এবং শুভেন্দু অধিকারী যে আত্মবিশ্বাস, তিনি দলকেও সেটা বুঝিয়েছেন যে 1956-রও বেশি ভোটে আমি 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলাম। তিনি বারবার ফলাও করে বলেন যে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, পরবর্তীকালে তাকে জিতে আসতে হয়েছে। এই কনফিডেন্সটাকে বজায় রেখে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে শুভেন্দু অধিকারী এটা বোঝানোর চেষ্টা করেছিলেন। তাই আমরা আগেই আমাদের প্রতিবেদনে প্রতিভাত করেছিলাম যে শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রেই লড়বেন। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে দিল্লিতে যে বিজেপির কেন্দ্রীয় সদর দপ্তর, সেখান থেকে কেন্দ্রীয় নেতৃত্ব একটু আগেই প্রার্থী তালিকা প্রকাশ করলো। তুমি যেটা আগে বললে 144টা আসনে, তার মধ্যে চিত্তাকর্ষক নজর কাড়া কেন্দ্র, যে রাজ্যের দুটি কেন্দ্রে একজনই প্রার্থী হলেন, ভবানীপুর বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র। শুভেন্দু অধিকারীকে জোড়া কেন্দ্রে লড়াই করে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন বিজেপির নেতৃত্ব। শুভেন্দু অধিকারী বা বিজেপি এটাও বুঝিয়েছে যে 2024-এর লোকসভা নির্বাচন বা তার আগের পর্যায়গুলো দেখলে ভবানীপুরের অনেকগুলো ওয়ার্ডে, 70 নম্বর ওয়ার্ড, এছাড়াও আরও অনেকগুলো ওয়ার্ড রয়েছে যেখানে বিজেপি কিছুটা লিড রয়েছে। এটাও একটা ফ্যাক্টর আছে নাদিয়া, কারণ এখানে অনেকগুলো অবাঙালি সম্প্রদায়ের ভোট রয়েছে, যারা কিন্তু বেশিরভাগটাই বিজেপির দিকে হেলে গিয়েছিল। তবে এটাও তোমার মাথায় রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি সাজিয়ে এই কেন্দ্রকে নিয়ে তিনি কিন্তু অন্য বিধানসভা নিয়ে এতবার মিটিং করেননি, কিন্তু কালীঘাটে ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত কাউন্সিলর, যে সমস্ত ওয়ার্ড প্রেসিডেন্ট রয়েছে তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন তিনি, যে এই লড়াই কিন্তু প্রেস্টিজ ফাইটের লড়াই। ফলে ভবানীপুর তৃণমূলের কঠিন দুর্গ। এবং দেখো, কলকাতার কোনো আসন
রাজ্যে শাসক দলে যারা থেকেছে তাদের থেকে ছিনিয়ে এনে কেউ বিরোধীরা পেয়েছে সচরাচর, এই পরিসংখ্যান কম দেখা গেছে। বাম জমানায় দেখো, ভরা বাম জমানায় কলকাতার বেশিরভাগ আসনই শাসক দলের পক্ষে। ভরা তৃণমূল জামানা, এই 3টে টার্মে 15 বছরে একটা আসনও কলকাতা থেকে লুজ হয়, ভবানীপুর নয়। সেইটা কিন্তু মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু 2টো কেন্দ্রে প্রার্থী হয়ে। আমার যা ধারণা নাজিয়া, 24 ঘন্টার মধ্যে তৃণমূল কিন্তু প্রার্থী ঘোষণা করবে। তৃণমূলের প্রার্থী তালিকা আগে থেকেই প্রস্তুত রয়েছে, 294টা কেন্দ্রের প্রার্থী তালিকা প্রস্তুত রয়েছে। বোধহয় অনেকটা তাড়াহুড়ো করলো অন্যান্য দল। বামেরা যখন দুপুরবেলাতে 192টা আসনে প্রার্থী ঘোষণা করলো, তাদের প্রার্থী ঘোষণার 1 ঘন্টার মধ্যে বিজেপি 144টা আসনে প্রার্থী ঘোষণা করে দিল। সবচেয়ে যে লোকটির ওপর এবারে নজর থাকবে শুভেন্দু অধিকারী। তার কারণ, প্রথম যদি কারোর দিকে নজর থাকে, তার কারণ 2026-এর বিধানসভা নির্বাচনকে বলা হচ্ছে পরিবর্তনের নির্বাচন। নাজিয়া, 9টা 10টা জায়গা থেকে রথ বেরোলো, ব্রিগেড সমাবেশ হলো, সেই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বিজেপি মনে করছে উজ্জীবিত। এটা ঠিক, এবারের নির্বাচনের বৈতরণী যদি সফলভাবে বিজেপি পার করতে না পারে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর কেরিয়ার নিয়ে, রাজনৈতিক কেরিয়ার নিয়ে একটা চাপ আসতে পারে। ফলে এক্ষেত্রে তিনি নিজের লড়াইয়ে নেমে পড়লেন। কখনো তাকে ভবানীপুরে প্রচার করতে দেখা যাবে, কখনো তাকে নন্দীগ্রামে প্রচার করতে দেখা যাবে। তিনি কি 2টো কেন্দ্র থেকেই জয়লাভ করবেন, নাকি 2টো কেন্দ্র থেকেই তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে নামতে হবে? আগামী কয়েকটা দিনের মধ্যেই সেটা কিন্তু পরিষ্কার। একেবারে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জও বলা যেতে পারে। এবং এই যে শাসক দল এখনো পর্যন্ত তাদের মানে ভোটার যে তালিকা, প্রার্থী তালিকা, সেই তালিকা কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো না। অতএব তাদেরও একটা সাজিয়ে নেবার একটা কিন্তু সময় পেয়ে গেল তারা। মানে এই যে বিরোধীরা একটা প্ল্যান করে তারা প্রার্থী দিল, সেই প্রার্থী তালিকাতে কতটা মাত দিতে পারবে শাসক দল, সেটাও কিন্তু একটা দেখা। 24 ঘন্টা পরে তারা হয়তো প্রকাশিত করতে পারে প্রার্থী তালিকা, এবং সেই প্রার্থী তালিকা এবং নন্দীগ্রাম আর ভবানীপুরে দুটিতেই কি তৃণমূল সুপ্রিমো দাঁড়াবেন, সেটাও কিন্তু একটা প্রশ্ন আসছে। কারণ আমরা দেখেছিলাম গতবার নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো দাঁড়িয়েছিলেন এবং সেক্ষেত্রে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ছিল, এবং সরাসরি কি শুভেন্দু অধিকারী আর তৃণমূল সুপ্রিমোর মধ্যে কি লড়াইটা হবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই থাকবে। তবে সাধারণত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের দিকেই নজর করেছেন, এবং এবারের প্রার্থী তালিকা কিন্তু খুব একটা তৃণমূলের অন্যান্য কোর কমিটির হাতেও যায়নি। এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন 294টা বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হবে। ফলে এক্ষেত্রে ওই ডবল গেমে যেভাবে শুভেন্দু অধিকারী গেলেন, ডবল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে একজনই প্রার্থী, সেই ফ্যাক্টরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না। তিনি ভবানীপুরটাকেই চোখ করছেন এবং তাকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তোমার মনে থাকবে 2021-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত বর্ধমানের একটি সভা থেকে বললেন, ভুলে যান 294টা কেন্দ্রে কে প্রার্থী হয়েছে, একজনকেই আপনারা প্রার্থী হিসাবে দেখুন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম সেবারে খুব অ্যান্টি কম্বিয়েন্সি হাওয়া ছিল। এই বোধহয় ভারতীয় জনতা পার্টি এসে যাবে। গণনা শুরু হলো, প্রথমে আমরা দেখলাম এগিয়ে থাকার রেশিওতে বিজেপি এগিয়ে 20টা আসনে, তৃণমূল 10। 1 ঘন্টা পরেই চিত্রটা বদলে গেল, তৃণমূল এগিয়ে গেল 100 আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 40টি আসনে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 77-এ থেমে গেল বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসাবে। ফলে এক্ষেত্রে কিন্তু আমি আবার বলবো, সাংগঠনিকভাবে অনেক বেশি শক্তিশালী তৃণমূল কংগ্রেস। তারা তাদের প্রার্থী তালিকা তৃণমূল সূত্রে আমরা যা জানতে পারছি দলের অনেক আগেই গুছিয়ে রেখেছে। তারা শুধু টাইম কিলিং করছিল, দেখছিল যে রাজনৈতিক দলগুলো কি করে। কারণ যখন থেকে এসআইআরকে সামনে রেখে, আন্দোলনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করছিল, তখন থেকেই কারা কারা দাবিদার, কারা কারা কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবে, এটা তৃণমূলের ছক আগে থেকেই করা আছে। দিলীপ ঘোষ বিজেপির একটা অন্যতম মুখ বলা যেতে পারে, এবং আমরা কখনো তাকে দেখেছি তিনি অভিমান করেছেন, তিনি কখনো কোনো বড় সভাতে যাননি, এবং তাকে আমরা দেখেছি বিভিন্ন রকম মন্তব্য, যে মন্তব্যের জন্য কিন্তু দিলীপ ঘোষ সবসময় একটা খবরের শিরোনামে থাকেনি। এবং সেই দিলীপ ঘোষ এবার খড়গপুরে, মানে তার একটা ইচ্ছেও ছিল অতীতে যে তিনি খড়গপুরে দাঁড়াবেন, সেই ইচ্ছেই কি পূরণ হলো? মানে দিলীপ ঘোষকে একটা প্রাধান্য দেওয়া হলো এবার? খুব ভালো প্রশ্ন। প্রথমে বলি, ইচ্ছেটা দিলীপদার অমূলক নয়। তার কারণ, জীবনের প্রথম নির্বাচনে খড়গপুর সদরে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হওয়ার সময়ই প্রার্থী করা হয়। বিধানসভা সেই নির্বাচনে দিলীপ ঘোষ প্রথমবারই প্রচুর ভোটে জয়লাভ করলেন। খড়গপুর সদর ততদিন পর্যন্ত ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি।
জ্ঞান সিং সোনপাল প্রায় বহুবার বিধায়ক হয়েছিল, মানে তিনি ভোটে দাঁড়ালেও উল্টো দিকে যেই দাঁড়াক সে হার নিশ্চিত ছিল। সেই জ্ঞান সিং সোনপালকে, অতবারের বিধায়ককে হারিয়ে দিলীপ ঘোষ একটা মার্ক তৈরি করেছিলেন রাজনীতিতে, যে তিনি যেমন তার কথাবার্তাতে দাবাং স্টাইল রয়েছে, তিনি মানে ভোটের ময়দানেও দাবাং। ফলে দিলীপ ঘোষ এটা প্রুভ করেছিলেন। পরবর্তীকালে তাকে লোকসভার ক্যান্ডিডেট করা হয় মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে, সেখানেও তিনি কিন্তু একেবারে ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলেন। মানস ভূঁইয়াকে 12,000 ভোটে হারিয়ে দিল্লিতে সংসদে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তাকে কেন্দ্রের বড় নেতাও করা হয়েছিল। কিন্তু একটা সময় দেখা যায় দিলীপ ঘোষ দলের মধ্যে কোণঠাসা হচ্ছিলেন এবং বিতর্ক অনেক আসছিল। সম্প্রতি জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধন হওয়ার পরেই দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর সস্ত্রীক সাক্ষাৎ, মানে দিলীপ ঘোষ এবং তার স্ত্রী সস্ত্রীক গিয়ে সাক্ষাৎ করলেন, জল্পনা বাড়ছিল তাহলে কি দল বদল। কিন্তু দিলীপ ঘোষ বলেছিলেন আমি বিজেপিরই আছি, দল আমাকে যখন যেভাবে বলেছে কাজ করতে আমি সেভাবে কাজ করতে বলেছি, দল আমাকে যদি বলে কর্মী হিসাবে কাজ করতে আমি কর্মী হিসাবেই কাজ করব। এরপর অনেকে মনে করেছিলেন তাহলে কি তিনি নির্বাসনে চলে যাচ্ছেন। কিন্তু দেখা গেল কিছু মাস আগে অমিত শাহ রাজারহাটের একটি হোটেলে ডাকলেন দিলীপ ঘোষকে। সেখানে অমিত শাহ এবং দিলীপ ঘোষের বৈঠক হয়েছিল। অনেকে মনে করেছিল যে দিলীপ ঘোষকে গুরুত্ব দিচ্ছে বিজেপি। এমনকি শ্রমিক ভট্টাচার্য বলেছিল দিলীপদা গেছেন কোথায়, দিলীপদা তো আমাদেরই আছেন এবং দিলীপদাকে আগামী দিনে দল কাজে লাগাবে। এই ডিভিডেন্ডটা বোধহয় সে কারণেই এলো। এবং খড়গপুর সদর আসনটা কিন্তু দিলীপদা ছেড়ে যাওয়ার পর সেখানে বিজেপি যাকে টিকিট দিয়েছিল সেও কিন্তু গর্বের সঙ্গে জিতেছে, অভিনেতা। আবার ওই খড়গপুরেরই কাউন্সিলর হিরণ, অভিনেতা হিরণ বা হিরণ চট্টোপাধ্যায় কিন্তু তার সংগঠন ওখানে ভালো রয়েছে। এই একটা দ্বন্দ্ব ছিল যে একজন রানিং বিধায়ককে সরিয়ে দিলীপ ঘোষকে কি আবার খড়গপুর সদরে ফেরাবে। দেখা গেল দল কিন্তু তাকে বাড়তি গুরুত্ব, বাড়তি প্রাধান্য দিল। অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। এক, জীবনের প্রথম নির্বাচনে দাঁড়িয়ে খড়গপুর সদরে দাঁড়ানো এবং জয়লাভ। দুই, দিলীপদা লাস্ট লোকসভা নির্বাচনে 2024-এ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে কীর্তি আজাদের কাছে হেরে যাওয়ার পর অভিযোগ করেছিলেন যে আমি তো চেয়েছিলাম মেদিনীপুর জোনের দিকে কোথাও দাঁড় করাতে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দাঁড় করাতে পারত, আমাকে কেন এই দিকে আনা হলো। এটা একটা ফ্যাক্টর। 3 নম্বর একটা ফ্যাক্টর, দল বোঝাতে চাইল যে দিলীপ ঘোষের কথাকে এখনও ভারতীয় জনতা পার্টি গুরুত্ব দেয় এবং ঠিক সময়ই তাকে ব্যবহার করল। চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে হিরণ কিভাবে নিল ব্যাপারটা। অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, আমি জানি না তার রাজনৈতিক অবস্থান কি হবে, বা সবে এখনও 144টা আসনে ঘোষণা হয়েছে নাজিয়া, হতে পারে বাকি যে কোনো ঘোষিত আসন যে আসছে তার মধ্যে হয়তো হিরণ চট্টোপাধ্যায় জায়গা পেতে পারেন। কিন্তু তিনি তার খড়গপুর সদর ছেড়ে দেবেন কি অত সহজে? ফলে এক্ষেত্রে দিলীপ ঘোষকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে আমরা দেখেছি খড়গপুর সদরের বিধায়ক না হলেও বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন কার্যকর্তা সম্মেলনে দিলীপ ঘোষ খড়গপুর সদর কি বেছে নিতেন। পার্টিকে ওইভাবেই ডিজাইন করতে বলতে যে আমি খড়গপুরে যাব, মিটিং খড়গপুরে, জনসভা খড়গপুরে, কার্যকর্তা সম্মেলন খড়গপুরে। ফলে এটা একটা অবশ্যই ফ্যাক্টর হবে। তবে দল এটা গুরুত্ব দিল এবং ব্রিগেডের দিনে নরেন্দ্র মোদী মজা করে দিলীপ ঘোষকে বলেছিলেন মিঠাই কাঁ হ্যাঁ, শাদি কা মিঠাই কাঁ হ্যাঁ, বিয়ের মিঠাই খেতে চেয়েছিলেন। এই সৌজন্য সাক্ষাৎ, এই ব্রিগেডের মঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ একটা দিক নির্দেশ করেছিল। তাহলে বোধহয় মোদীও নিজে চাইছেন দিলীপ ঘোষকে আবার লড়াইয়ের ময়দানে নামাতে। কারণ দিলীপ ঘোষ মানেই একটা লম্বা চওড়া কথা, দিলীপ ঘোষ মানেই একটা মাঠ গরম করা প্রচার। ফলে এক্ষেত্রে খড়গপুর সদরে কী কাঙ্ক্ষিত সাফল্য দিলীপ ঘোষ আনতে পারেন এটা দেখার। কিন্তু আবারও বলবো, এক্ষেত্রে প্রশ্ন থেকে গেল হিরণ চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকালে কী হবে। তিনি কি অন্য কোনো বিধানসভা কেন্দ্র থেকে লড়বেন, নাকি এবারে তাকে নির্বাচনে লড়াবে না বিজেপি? যদি সেটা হয় তাহলে কি দল পরিবর্তন করবেন? তৃণমূলের প্রার্থী তালিকার মধ্যে তাকে দেখা যাবে না তো? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সময় দেখা করেছেন হিরণ। মানে এক্ষেত্রে এই জল্পনাগুলো কিন্তু এখন অনেক জল্পনা, অনেক প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে, যদিও এখনো কিন্তু প্রার্থী তালিকা বাকি রয়েছে, অর্থাৎ এখনো 144টা হয়েছে, বাকি রয়েছে অনেক প্রার্থী তালিকা। আর একটা বিষয়, পুরনো এবং নতুন নতুন মুখ কিন্তু দেখা যায় প্রতি বছর যখনই ভোট আসে তখনই কিন্তু দেখা যায় নতুন মুখ। এবারও এই পুরনো আর নতুনের ব্যালেন্সটা কি রাখছে বিজেপি? হ্যাঁ, পুরনো এবং আদি এবং 90-এর দ্বন্দ্ব মেটাতে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন আমি সবাইকে নিয়ে চলতে চাই। যারা পরাজিত হবে জেনেও দলের পতাকা
কাঁধে নিয়ে লড়াইয়ে ছিল, যারা একটা পয়সা না পেয়েও নিজের পকেট থেকে খরচা করে ভারতীয় জনতা পার্টি করেছিল, তাকেও আমার চাই। আবার নতুন প্রজন্মকে নতুন জোয়ারে না আনতে পারলে ভারতীয় জনতা পার্টি জেনজির ভোট পাবে না। ফলে এই বিষয়টা কিন্তু ফ্যাক্টর, সম্পূর্ণ তালিকা তো এখন হয়নি। তবে আমি আরও কয়েকটা নজরকাড়া কেন্দ্রের কথা তোমায় বলবো। রাসবিহারীর মতো কেন্দ্র, যে কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে কিন্তু বিজেপির একটা ভালো ভোট আছে রাসবিহারী কেন্দ্রে। অনেক নির্বাচন একটা অবাঙালি ভোট রয়েছে, বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে যে এই রাসবিহারী বিধানসভা কেন্দ্রে একটা ফ্যাক্টর আছে। এখানে এমন একটা মানুষকে প্রার্থী করলো বিজেপি, যার বিজেপির বাইরেও পরিচিতি আছে। তিনি একটি সংগঠনের কর্ণধার বলা যেতে পারে, খোলা হাওয়া। শুধু তাই নয়, তারকেশ্বরে একটা সময় তাকে দল কন্টেস্ট করিয়েছিল, ভালো বক্তা। অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে তার সরাসরি নিজস্ব কানেকশান রয়েছে, ব্যক্তিগত কানেকশান রয়েছে। তিনি স্বপন দাশগুপ্ত। রাসবিহারী কেন্দ্রে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি। ফলে শহরের মধ্যে স্বপন দাশগুপ্তকে প্রার্থী করে বিজেপি একটা মেসেজ দিতে চাইল যে এবার রাসবিহারী কেন্দ্রে তাদের নজর, তৃণমূলের শক্ত ঘাঁটিতে এবার নজর রয়েছে তাদের। এবং যেহেতু স্বপন দাশগুপ্ত এখন স্থায়ীভাবে রাসবিহারীরই বাসিন্দা, ফলে স্বপন দাশগুপ্তের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে আবার দেবাশিস কুমারের দেখা হয় কিনা, নাকি সেখানে মুখের কোনো পরিবর্তন ঘটায় তৃণমূল, সেটা দেখার। তবে আমার কাছে যা খবর, সেখানে দেবাশিস কুমারকেই দেওয়ার সম্ভাবনা। ফলে এটা যদি হয়, তাহলে একটা চিত্তাকর্ষক লড়াই রাসবিহারী বিধানসভা কেন্দ্রে দেখা যাবে। আর একটা বলি তোমায়, আসানসোল দক্ষিণ, আমরা ভেবেছিলাম যে অগ্নিমিত্রা পাল, যেহেতু তাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে, বিজেপি বলেছিল এক পদ এক নেতা, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দলেরও পদে আছেন অগ্নিমিত্রা, আবার আসানসোল দক্ষিণে তাকে প্রার্থীও করা হলো। আসানসোলে অগ্নিমিত্রার একটা ফেস আছে, একটা ফ্যাক্টর আছে, না হলে তো তিনি আর গতবারে জিততে পারতেন না। ফলে সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন, বিধায়িকা হিসাবে তিনি যা কাজ করেছেন সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন। দল তার উপর ভরসা রাখলো, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালকে এগিয়ে দিল। কিন্তু বিষয় হচ্ছে আর কারা কারা এই প্রার্থী তালিকায় রয়েছে, সবেমাত্র 144টা হয়েছে। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেখানে নতুন মুখের সমাহার কাদের ঘটবে? সুকান্ত মজুমদারকে প্রার্থী করা হতে পারে একটা শোনা যাচ্ছে। তাহলে কি বালুরঘাটের কোনো কেন্দ্রে সুকান্তবাবু প্রার্থী হবেন? রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিজে প্রার্থী হতে বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব, যে আপনি নিজেও নেতৃত্ব দেবেন, লড়াইয়েও নামুন। অতীতে করেছেন, দিলীপ ঘোষ লড়েছেন। ফলে এক্ষেত্রে সেটাও হয় কিনা সেটা দেখার আছে। এবং নতুন মুখ কারা কারা ঢুকলো সেটাও দেখতে হবে আমাদের, আরও বিশ্লেষণের দরকার। সবেমাত্র প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, বিশ্লেষণের সাথে সাথে জিনিসটা আরও সামনে আসবে। তবে এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি মনে করছে যে এবারের নির্বাচনে আদি এবং নতুন এই ব্যালেন্স সিটে চলতে পারলে তারা যে কাঙ্ক্ষিত ফলাফল আশা করছে সেই ফলাফল তারা পাবে বলে মনে করছে। নাজিয়া, অর্থাৎ এখনো অনেক বাকি রয়েছে। এখন মাত্র 144টা আসনে প্রার্থী দেওয়া হয়েছে, 294টি আসন, তার মধ্যে 144টি আসন এখনো বাকি রয়েছে, 150টি আসন। সেই 150টি আসনে কোন কোন মুখকে দেখতে পাওয়া যাবে বিজেপির প্রার্থী হিসাবে, সেটা অবশ্যই পরবর্তী ধাপে বোঝা যাবে।